আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। তো এই জজবাটা প্রথম দেখাইলে কি হতো? এতে বোঝা যায় যে মনের গতিতে একটু আপ ডাউন করতেছে। হ্যাঁ, ইন্ডিকেটরটা আত্মসমালোচনার ইঙ্গিত দিচ্ছে যে নেতৃবৃন্দের বক্তব্যের মধ্য দিয়ে এই জনসভার প্রয়োজন, ঐতিহাসিক গুরুত্ব, জাতীয় রাজনীতির গুরুত্ব, নির্বাচন সামনে রেখে গুরুত্ব, মহান আল্লাহর যে করুণা, যে ক্ষমা আমরা লাভ করেছি তার শুকরিয়া, এই চেতনায় জজবাটার ক্ষেত্রে আমরা কোথায় অবস্থান করছি, এই কথা একটু আমি শুধু আপনাদেরকে স্মরণ করতে বলবো। আমি তো নেতৃবৃন্দের বক্তব্য শুনছিলাম, আপনারাও নিশ্চয়ই মেনে নেবেন এই যে আয়োজনটা আমাদের 19শে জুলাই ইনশাআল্লাহ আমরা করছি, সেই সম্মেলনটা হবে জাতীয় সমাবেশ। আমরা পোস্টারে প্রচারণায় বলছি, কিন্তু হৃদয়, মন, বাস্তবতা, রাজনীতি সবকিছু যোগ করে আমাদের অভিব্যক্তি হলো বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ জনসমাবেশ এটা হবে ইনশাআল্লাহ। সেই জনসমাবেশ সফল করার যারা দায়িত্ব পালন করবেন তারা আজকে আমাদের সামনে বসা। ওয়ার্ল্ডে, ইউনিটে, থানায় তৃণমূলের জনগোষ্ঠী যাদের সাথে কানেক্টেড, যাদের ডাকে তারা মিছিলে আসে, যারা ভোটার, যারা জনমত তৈরি করে, যারা সংগঠনের শক্তি প্রদর্শন করে, যারা জান মালের কোরবানি দিয়ে ইসলামী আন্দোলনকে তৃণমূল থেকে শক্তির দিকে এগিয়ে নিয়ে যায়, তাদের যারা নেতৃত্ব দেন। আমি দু একবার মহানগরীর দু একটা প্রোগ্রামে বলেছি, ফিজিক্সের ওই টার্মটা ইউজ করেছি, নিউক্লিয়াস। ফিজিক্সের একটা টার্ম আছে, সবাই বোঝেন, নিউক্লিয়াস, যাকে কেন্দ্র করে শক্তি আবর্তিত হয়। লক্ষ লক্ষ জনগণ যে নেতৃত্বকে আবর্তিত করে সংগঠিত থাকে, তার তৎপরতা, তার ভূমিকা অব্যাহত রাখে, এরা হচ্ছে শক্তির কেন্দ্র বা নিউক্লিয়াস। তো আমি তো সেই নিউক্লিয়াসদের সামনেই কথা বলছি, নাকি বলেন? আপনার ডাকে সেখানে শক্তি প্রদর্শন হয়। তো ফলে আমাদের এই জনসভায় মহানগরীর দুই আমির এখানে উপস্থিত আছেন, নেতৃবৃন্দের পরে আরো হয়তো কিছু নির্দেশনা দেবেন। শতভাগ নির্দেশনাটা মনোযোগ দিয়ে শুনে বুঝে অক্ষরে অক্ষরে ইনশাআল্লাহ আমরা পালন করব। এই কথা কি আপনারা দিচ্ছেন? তাহলে আমি কয়েকটা কথা বলবো। এইটা বললাম, এটা আমার বক্তৃতা না, এটা হলো সালামের প্রতিক্রিয়া। আমার কথা বুঝে আসছে? মনে করবো না যে পরের বক্তৃতা বোধহয় শেষ। আমি এটা বলছি যে সালামের জবাবে আমার মধ্যে ইমপ্রেশনটা তৈরি হয়েছে, আল্লাহ তাআলা ওই কারণে আমার মধ্যে কথাগুলো এনে দিয়েছেন। আমার কথা হলো, প্রথম, আমরা এই সমাবেশটা করছি প্রধানত দুটো কারণে। একটা তো আপনারা প্রচারণায় দেখছেন যে জাতীয় কিছু দাবি দেওয়া যে কোনো মহাসমাবেশে থাকে। আমরা বলছি আগামী জাতীয় নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে, তিনি কথা দিয়েছেন, জাতির কাছে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু নানান অপশক্তি, নানান প্রভাব বলয় কখনো কখনো জাতির মনে কিন্তু একটা সংশয়ের দোলা জাগিয়ে দিচ্ছে। কি বলেন, ঠিক কিনা? ঐক্যমত্য তৈরি করে, জাতিকে ঐক্যবদ্ধ করে, জুলাইয়ের সংগ্রামের চেতনাকে লালন করে আমরা যে নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে জনগণের আকাঙ্ক্ষা পূরণের যে চেষ্টা করছিলাম, একদিকে জাতীয় ঐক্যমত গড়ে তোলার ক্ষেত্রে কঠিন ষড়যন্ত্র চলছে, আবার নির্বাচন নিরপেক্ষ হবে কি হবে না তা নিয়েও কিন্তু জনমনের মধ্যে নানান রকম কথা এবং সংশয় শুরু হয়েছে। ফলে আমরা বাংলাদেশের মানুষকে এই আস্থায় আনতে চাই, সরকার প্রশাসন যেসব অপশক্তি বাংলাদেশের এই 2000 ছাত্র জনতার যে রক্ত জুলাই 24-এ গেল, তার আগে 15 বছর হাজার হাজার মানুষ যে জীবন দিয়েছে, আমাদের প্রিয় নেতৃবৃন্দকে ফাঁসিতে হত্যা করা হয়েছে, ক্রস ফায়ার, গুম, রিমান্ড এবং নানান ভাবে কারাগারে বন্ধ রাখা হয়েছে। এই সব অত্যাচার নির্যাতনের বিনিময়ে স্বাধীন নতুন বাংলাদেশে আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি, সেই ক্ষেত্রে জনগণকে আস্থা তৈরি করার একমাত্র নির্ভরযোগ্য বিশ্বাসী শক্তি হচ্ছে জামাত ইসলামী। এইটা পূরণ করার জন্য জামাত ইসলামীকে সোহরাওয়ার্দী উদ্যানের চেয়ে যদি কোনো বড় ময়দান ঢাকায় থাকতো, আমরা সেখানেই সমাবেশ করতাম। আমরা, বুলবুল ভাই বলেছেন, সেলিম ভাই বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যান আমাদের সমাবেশের স্থান নয়, গোটা ঢাকা মহানগরীর সমস্ত রাজপথ হচ্ছে জনসমাবেশের স্থান। গোটা মহানগরীতে পরিপূর্ণ করে দিয়ে বলতে হবে, জামাত ইসলামী কোনো অপশক্তি, কোনো ষড়যন্ত্র
নিরপেক্ষ নির্বাচনকে বাধাগ্রস্ত করবার, ঐক্যমতের দিকে জাতি এগিয়ে যাওয়ার পথে বাধাগ্রস্ত করার সকল বেড়াজার আমরাই ছিন্ন করবো ইনশাআল্লাহ। এই পরিস্থিতি জাতির কাছে প্রমাণ করার জন্য আমাদের এই সমাবেশটাকে বড় করতে হবে। আমার কথাটা বুঝে আসছে? এই মার্কা সালামের উত্তর দিলে আর বললাম না, এখানে দাঁড়িয়ে দিয়ে দিলাম। সামনে মনে রাখবেন, সব সময় এটা মনে রাখবেন। আর আমরা দাবি করছি নিরপেক্ষ নির্বাচন দেন, মৌলিক সংস্কার করেন, নির্বাচনের আগে মানবতা বিরোধী অপরাধী ফ্যাসিস্টদের বিচারকে আপনারা নিশ্চিত করেন। আমরা বলছি পিআর পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যেখানে কোটি কোটি ভোটারের সঠিক প্রতিনিধিত্বের মূল্যায়ন হবে। নির্বাচনে কালো টাকা, পেশি শক্তির প্রভাব মুক্ত হবে এবং পার্লামেন্টে দক্ষ যোগ্য পার্লামেন্টারিয়ানকে প্রত্যেকটি দল তার সিনিয়র, তার যোগ্য দক্ষ সৎ নেতৃত্বকে পার্লামেন্টে পাঠিয়ে আমাদের পার্লামেন্টকে একটা রিচ পার্লামেন্ট, যারা আইন প্রণয়ন করবেন, যারা আইন প্রণেতা হবেন। এই পদ্ধতি পৃথিবীর প্রায় 60টির উপরে আধুনিক গণতান্ত্রিক দেশে এই পদ্ধতিতে নির্বাচন হয়। আমরা যখন এই দাবিতে সোচ্চার এবং জোরদার করেছি, এক মহল থেকে এর বিরুদ্ধে নানান প্রোপাগান্ডা শুরু করা হয়েছে। কারণ তারা জানে বাংলাদেশের এই প্রায় 12-12.5 কোটি ভোটারের যদি সঠিক প্রতিনিধিত্ব হয়, তাহলে ওই ফ্যাসিবাদের রাষ্ট্রীয় কাঠামোতে আরেকটি কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করা তাদের সম্ভব হবে না। জনগণের সকলের প্রপার রিপ্রেজেন্টেশনের মধ্য দিয়ে জনগণের প্রকৃত ভোটে নির্বাচিত প্রকৃত প্রতিনিধিরাই তখন দেশ শাসন করবে। এটা হচ্ছে তাদের গাত্রদাহের কারণ। আমরা এই জন্য এই জনসভায় এই দাবি উচ্চকিত করতে চাই যে জুলাই ঘোষণা, জুলাই ডিক্লারেশন বাস্তবায়নের কথা সরকার দিয়েছিল, এখনো তা বাস্তবায়ন হয়নি। আমরা 24 জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী আমরা পালন করছি। পয়লা থেকে আমরা একেবারে 36 দিনের কর্মসূচি সারা দেশে আমরা ঘোষণা করেছি। আমরা এই সমাবেশে দাবি করতে চাই, এই জুলাইয়ের মধ্যেই জুলাই ডিক্লারেশন ঘোষণা করে আমাদের জুলাই অভ্যুত্থানের, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের ঐতিহাসিক স্মৃতিকে স্বীকৃতি দিতে হবে। আমরা এই জনসমাবেশ এই জন্য করতে চাই, প্রবাসে প্রায় 1,10,00,000 ভোটার বসবাস করে। বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে যারা বাংলাদেশের রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের প্রবৃদ্ধি বৃদ্ধির জন্য ঐতিহাসিক ভূমিকা রাখেন, পরিবার পরিজন ছেড়ে প্রবাসে থেকে ঘাম ঝরিয়ে বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে সমৃদ্ধ রাখার জন্য ভূমিকা রাখেন, সেই দেশের সরকার গঠনে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। এই অবিচার থেকে আমরা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য দাবি করেছি। আমাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে দাবি করা হয়েছে লিখিতভাবে, ওনারা কথা দিয়েছেন এটা সম্ভব। কিভাবে হবে সেই প্রক্রিয়া সরকার, নির্বাচন, রাজনৈতিক দল, সমস্ত স্টেক হোল্ডারকে সেটা খুঁজে বের করতে হবে। কোন অজুহাত, কোন জটিলতা দিয়ে 1 কোটির অধিক আমাদের এই শ্রেষ্ঠ নাগরিক যারা বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে গতিশীল করে রাখছেন, তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এটা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় আমরা দাবি তুলতে চাই। সংগ্রামী দায়িত্বশীল ভাইরা, আমরা আরো বলতে চেয়েছি, অনেকে এই দাবিটাকে অনেকে গুরুত্ব দিতে চাচ্ছেন না। স্থানীয় সরকার নির্বাচনকে আমরা জাতীয় নির্বাচনের আগে দাবি করেছি। শুধু আমরা নই, বাংলাদেশের 2-1টি দল ছাড়া প্রায় বেশিরভাগ দল যাদেরকে গুরুত্ব দিতে হয়, যারা জনগণকে প্রতিনিধিত্ব করেন, তারা বলছেন যে না, লোকাল গভর্নমেন্টের ইলেকশনটা জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত। কেন উচিত? ওনারা যুক্তি খুঁজে পান না। উচিত এই কারণে, দীর্ঘদিন সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা নানান জায়গায় প্রতিনিধিত্ব নেই, জনদুর্ভোগ বাড়ছে, রাস্তাঘাট, অবকাঠামো নির্মাণ, মানুষের দারিদ্র বিমোচনের নানান কর্মসূচি সরকার যে লোকাল গভর্নমেন্টের মাধ্যমে করে, সেখানে নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে জনগণের দুর্ভোগ বাড়ছে, দুর্নীতি বাড়ছে, লুটপাট বাড়ছে। ফলে স্থানীয় জনগণের আসল প্রতিনিধিত্বের মধ্য দিয়ে জনগণের দ্বারা স্থানীয় সরকার কাঠামোটা এইভাবে করা হয়েছে যে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, দারিদ্র বিমোচনের সব কর্মসূচি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরাই সেটা বাস্তবায়ন করবে, সেটা নাই। এখন ইউনোরা, ডিসিরা, আমরা এখন এই টাকার মালিক। কোন রাস্তা ভেঙে গেল, কে দরিদ্র, কার ঘর লাগবে, কার চাল লাগবে, রিলিফ লাগবে, ভিজিটি কার্ড লাগবে, চেয়ার লাগবে, এটার জন্য এখন সরকারি কর্তাদের কাছে জনগণকে ধর্ণা দিতে হয়। কেন?
নির্বাচিত জনপ্রতিনিধি না থাকার কারণে তারা এই লুটপাটের সুযোগ পাচ্ছে। আর একটা কারণ হলো নির্বাচন কমিশন গঠিত হয়েছে, আমরা পরীক্ষা করতে চাই জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষ থাকবে, স্থানীয় নির্বাচনটা করে এটা তারা প্রমাণ দিক। তা না হলে এই নির্বাচনে রাজনৈতিক দল যারাই ক্ষমতায় যাচ্ছে, আল্লাহ পাক ভালো জানেন বাংলাদেশের রাজনীতির একটি তিক্ত একটা ব্যাড ট্র্যাডিশন হচ্ছে, যারাই ক্ষমতায় থাকে পৌরসভা, উপজেলা, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ মেম্বার, চেয়ারম্যানদেরকে রাষ্ট্রীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে তারাই তাদেরকে কেটে ছিঁড়ে তাদেরকে নির্বাচিত করে নিয়ে আসে। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এখন যারা আছেন তাদেরকে আমরা নিরপেক্ষ সরকার এখনো মনে করি, আমরা মনে করতে চাই। ফলে এই নিরপেক্ষ সরকার থাকতেই একটা স্থানীয় সরকার নির্বাচন করা অসম্ভব নয়। এটা করে ইলেকশন কমিশনকে প্রমাণ দিতে হবে যে না, আপনারা আগামী জাতীয় নির্বাচনটা নিরপেক্ষ করতে পারবেন। ডিউ টু দ্যাট কজ আমরা বলেছি বিফোর পার্লামেন্ট ইলেকশন লোকাল গভর্নমেন্টের ইলেকশন আপনাকে দিতে হবে। আমাদের এই দাবির সঙ্গে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ জনপ্রিয় রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করেছে। ফলে আজকে আমি দেশবাসীর কাছে এই সব ঐতিহাসিক দাবি পূরণের প্রয়োজনে 19 জুলাই সারওয়ার্দী উদ্যানের এই জাতীয় মহাসমাবেশ সফল করার জন্য উদাত্ত আহ্বান জানাই। এটা হচ্ছে একটা রাজনৈতিক কারণ। আর মহান আল্লাহর শুকরিয়া, আল্লাহর সাথে বান্দার যে আত্মিক সম্পর্ক, মহান আল্লাহ ইসলামী আন্দোলনের দেশের কর্মী এবং মুসলিম উম্মার প্রতি 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দয়া, যে ক্ষমা, যে করুণা নাজিল করেছেন, তার কৃতজ্ঞতা প্রকাশের জন্য এই সমাবেশ সফল করতে হবে। কারণ এরা আমাদের রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট শক্তি। আপনাদের খেয়াল আছে 17-18 বছরে 3টি নির্বাচনে ভোট দিতে পারি নাই, আমাদের অফিস তারা বন্ধ করেছে, হাজার হাজার লোকদের কারাগারে বন্দী করেছে, আমাদের প্রিয় নেতৃবৃন্দকে কারাগারের মধ্যে জুডিশিয়াল কিলিং করে বৃদ্ধ বয়সে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। এরা সবাই একটি নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিল। আজকে যদি মাওলানা নিজামী, অধ্যাপক গোলাম আজম, আলী আসমান মুজাহিদ, কামরুজ্জামান, মীর কাসেম আলী, কাদের মোল্লারা বেঁচে থাকতো, এই নতুন বাংলাদেশ দেখে তাদের হৃদয়টা প্রশান্ত হতো। এদের সকলের জীবন দান, হাজার হাজার লোক খুন হয়েছে, গুম হয়েছে, রক্তাক্ত ক্ষত চিহ্ন নিয়ে যারা এখন হাজারি করছে, এরা যে স্বপ্নের বাংলাদেশ দেখতে চেয়েছিল, আমাদের শহীদেরাও সেই দেশ দেখতে চেয়েছিল, দেখতে দেয়া হয়নি। আমরা যাদেরকে হারিয়েছি তার জন্য আমাদের কোনো দুঃখ নেই, বেদনা নেই। আমরা মহান আল্লাহর কাছে এটাকে আল্লাহর জন্য, দ্বীনের জন্য হাদিয়া হিসেবে পেশ করেছি। আল্লাহ এই কোরবানি কবুল করার বিনিময়ে কার চোখের পানি, কার শাহাদাতের রক্ত কবুল করেছেন আমরা জানি না, কিন্তু 24 জুলাই আগস্টের অভ্যুত্থানে আসমান থেকে আল্লাহ পাক আমাদের এই উম্মার জন্য, জাতির জন্য যে করুণা নাজিল করেছেন, আমরা অশ্রুসিক্ত হয়ে সিজদায় পড়ে সে আল্লাহর শুকরিয়া আদায় করেছি। আর শুকরিয়া আদায় শুধু আলহামদুলিল্লাহ বললে হয় না, আমাদের প্রতি আল্লাহর তরফ থেকে যে অর্পিত আমানত, দ্বীনকে বিজয়ী করার জন্য ইসলামী আন্দোলনের কর্মীরা আমরা যে শপথ করেছি, আমরা যে ওয়াদা করেছি, 100% ইখলাসের সঙ্গে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামের মধ্য দিয়েই আল্লাহর এই নিয়ামতের প্রকৃত শুকরিয়া আদায় করতে হবে। শুধু আলহামদুলিল্লাহ ঘরে বসে পড়লাম আর দোয়া করলাম, এটা কিন্তু শুধু শুকরিয়া নয়। কি বলেন, ঠিক কিনা? সবাই আমরা থানা আমির, সেক্রেটারি, গণপরিষদের সদস্য, দায়িত্বশীল লোকদের কন্ট্যাক্ট করি, দুর্বলতা দূর করার চেষ্টা করি, বক্তৃতা করি, টিসিটিএস করি, কিন্তু আমার সময়, আমার মাল, আমার জান, আমার সিনসিয়ারিটি, আমার ইখলাস আল্লাহর এই নিয়ামতের শুকরিয়ার জন্য প্রমাণ দিতে হবে। কতদিন আমরা বাঁচবো জানি না। 13 জাতীয় নির্বাচনে 300 আসনের পার্লামেন্টে অধিকাংশ আসনে আমাদের প্রার্থীদের বিজয়ী করে সেই প্রকৃত কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এবং 300 আসনের পার্লামেন্টে যদি মেজরিটি আসন লাভ করতে পারি, কোরআন সুন্নাহর ভিত্তিতে ইসলামের যে কল্যাণ রাষ্ট্রের যে ধারণা, ইসলামের যে বিউটি, যে সৌন্দর্যের ধারণা, ইনশাআল্লাহ আইন বদলে দিয়ে আমরা তা বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে রূপ দিতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য জামাত ইসলামী সর্বশক্তির প্রস্তুতি নিয়ে আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। ঐতিহাসিক এই জনসভা ব্যাপকভাবে সফল করার মধ্য দিয়ে জনগণের কাছে মেসেজ দিতে হবে, জামাত ইসলামী রাষ্ট্রের দায়িত্ব নিতে চায়। We are ready to take the responsibility of the nation. আমরা জাতির দায়িত্ব নিতে চাই, সেই সক্ষমতা আমাদের আছে। এই সমাবেশ দিয়ে সেটা প্রমাণ করতে হবে।
আমি ঢাকা মহানগরী নিউক্লিয়াসদেরকে বলবো, আপনারা ঝিমিয়ে পড়লে, দুর্বল হয়ে গেলে, অলস হয়ে গেলে, গাফেল হয়ে গেলে, অজুহাত দিলে, যুক্তি দিলে এই সমাবেশ সেইভাবে সফল করতে পারবেন না। সমস্ত দুর্বলতা, অলসতা, গাফেলতি, নিষ্ক্রিয়তা, অজুহাতকে দাফন করে ঝেড়ে ফেলে নতুন প্রেরণায়, নতুন চেতনায় উজ্জীবিত হয়ে 19-এর সমাবেশকে ঢাকা মহানগরী বাংলাদেশের সর্ববৃহৎ মহাসমাবেশে পরিণত করতে হবে। সবাই কি প্রস্তুত আছেন? এইবার একটু ভালো লাগছে। কত কষ্ট যে আমার হয়েছে, এই ভালো লাগাটুকু দেখতে চাইছিলাম। এখান থেকে বাসায় গিয়ে কি আবার ঠান্ডা হয়ে যাবেন? খবরদার, আমি থাকি আর না থাকি, দেখি আর না থাকি, আল্লাহু আলিমুল গায়ব, আল্লাহু আলিম বিজাতিস সুদূর, আলা কুল্লি শাইইন কাদির, যিনি, তিনি কিন্তু সাক্ষী থাকবেন, সাক্ষী আছেন। কি বললেন, জি আর হা বলার সময় আপনার হৃদয়ের অবস্থা কি ছিল মহান আল্লাহ তাআলা তা জানেন। এইটা মনে রেখে 19শে জুলাই জনসমুদ্রে পরিণত করতে হবে ঢাকাকে। তিল মাত্র দুর্বলতা যেন আমাদেরকে স্পর্শ করতে না পারে। আমরা কি মনে রাখবো? প্রিয় ভাইরা আমার, আল্লাহর কেন আপনি নিয়ামত আদায় করবেন শুকরিয়া? ফাঁসির মঞ্চ থেকে আমরা আজহার ভাইকে ফিরে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আপনারা মনে হয় কেউ আশা করেননি, শুধু এটাই ভাবতেন কোন দিন ফাঁসির আদেশ কার্যকরী করার খবর আছে। কারাগারের মধ্যে আমার সঙ্গে একই জায়গায় প্রায় 1 বছর আমি ছিলাম। কেরানীগঞ্জের যেতে পারিনি, কিন্তু নাজিমুদ্দিন রোডের জেলে কিছুদিন ছিলাম, আর হাই সিকিউরিটিতে প্রায় 1 বছর ছিলাম। আমি আজহার ভাইকে বেরোনোর পর সে কথা মনে করে দিয়েছি। আজহার ভাই আমাকে একদিন হাই সিকিউরিটিতে একটা গাছতলায় দাঁড়িয়ে উনি বললেন, শরীরটা খুব দুর্বল হয়ে গেছে, ওনাকে হাঁটতে দেখি যে ঢুলে ঢুলে পড়ে, সিভিয়ার ডায়াবেটিস হয়ে গেল। কারাগারের নিয়মের কারণে, কড়াকড়ির কারণে কর্তৃপক্ষ দেখা করতে দিত না। ওই কোর্টে আসা যাওয়ার সময় অথবা আমাদের কারো সাক্ষাতের সময় ঘরে যাওয়া আসার পথে রাস্তায় দেখা হতো। একদিন দেখা হলে আমি দাঁড়িয়ে, আমার খুব মায়া লাগলো। ভাবলাম যে আমরা তো জেল খাটি আর আসি, কখনো হয়তো লম্বা সময় থাকি আবার বেরিয়ে যাই, কিন্তু আজহার ভাই 3টা মামলার ফাঁসির দণ্ড নিয়ে 12-14টা বছর কিভাবে কাটাচ্ছে, হয়তো আমি দুটো কথা বলে ওনাকে একটু সাহস সান্ত্বনা দিই। আমি বললাম, আজহার ভাই মনটা খারাপ করবেন না, সারা দেশের মানুষ আপনার জন্য দোয়া করছে, ইনশাআল্লাহ আমরা আশা করি এই জুলুম থেকে আপনি রেহাই পাবেন। আজহার ভাই আমাকে বললেন 2-3টা কথা, আমি সে কথা ভুলতে পারি না। আল্লাহর কোন বান্দার হৃদয় যদি ইখলাসে পরিপূর্ণ থাকে, শাহাদাতের তামান্নায় যদি কোন হৃদয় সিক্ত থাকে, এভাবেই সে জবাব দেয়। উনি বললেন, পরওয়ার ভাই, আমি জানি সুপ্রিম কোর্টে কারো ফাঁসির দণ্ড বহাল থাকলে তার জীবনটা, তার দিনটা, তার মিনিট রাতগুলো কেমন যায় তা আমি জানি, কিন্তু মনে রাখবেন, একটা রাত, একটা দিনও আমার এই ফাঁসির চিন্তায় কোনোদিন ঘুম নষ্ট হয়নি। আল্লাহু আকবার। আমি বিস্মিত হয়ে শুনতে লাগলাম। তিনি বললেন, আমার কোনো চিন্তা নাই, আমার পরিবার পরিজনের প্রতি আমার দায়িত্ব আমি পূর্ণ পালন করেছি, আমি কোনো ঋণ দিনা নাই, পরিবারকে আমি দিনের পথে চালাবার চেষ্টা করেছি। আল্লাহ যদি তার দিনের জন্য আমার শাহাদাত মঞ্জুর করেন, আমি খুশি হয়ে ইনশাআল্লাহ জান্নাতে চলে যাব। আমার জন্য আপনারা দোয়া করবেন, দেশবাসীকে আমার সালাম দেবেন। এই কথা বলে শেষে একটা কথা বলে উনি মুচকি হেসে দিলেন। তবে পরওয়ার ভাই, আমার মন বলে শেখ হাসিনা আমাকে ফাঁসি দিতে পারবে না। আমি অবাক। আল্লাহর ওলিদের হৃদয়ের মধ্যে প্রকৃত চিন্তা আল্লাহ তাআলা অনেক সময় দিয়ে দেন। আমি সেদিন আজহার ভাইকে বললাম, আজহার ভাই কথাগুলো, উনি মাথাটা নিচু করে শুনলেন। আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করবো কিনা ভাই বলুন? এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আমাদের ভাইরা গুম হয়ে গেছে, আয়না ঘরে গিয়েছে। 2জন ভাইকে তো ফিরে পেয়েছি, তাও তো আমরা আশা করেছিলাম না আমরা ব্যারিস্টার আরমান আর আজমিকে পাবো, সে আশাও তো আমরা ছেড়ে দিয়েছিলাম। 15টা বছর আমরা অফিস করতে পারিনি, আল্লাহ তাআলা ওই 5ই আগস্টে আমাদেরকে অফিসে যাওয়ার তৌফিক দিয়েছে। ওরা আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছিল, শিবিরকে নিষিদ্ধ করেছিল, প্রতীক নিষিদ্ধ করেছিল, মহান আল্লাহ তাআলা সেটা আমাদের ফেরত দিয়েছেন। এই বাংলাদেশ একদিন আমরা দেখব। এত সাহসা, এত বিস্ময়কর করুণা আল্লাহ নাজিল করবেন আমরা কিন্তু বুঝতে পারিনি। আপনি কি করে এই কৃতজ্ঞতা আদায় না করে পারবেন? এর কৃতজ্ঞতার অর্থই হলো
শতভাগ ইখলাস, শতভাগ চেষ্টা দিয়ে দ্বীনের সমস্ত দায়িত্ব পালন করা। আমার প্রিয় ভাইরা, এই সম্মেলন সফল করার জন্য আমি আপনাদের কাছে বলবো, জুলাইয়ের গণ আকাঙ্ক্ষা পূরণ হবে যদি আল্লাহ তাআলার দ্বীনের আন্দোলনের ভিত্তিতে আমরা এই দেশটাকে মানুষের সুখী, সমৃদ্ধশালী, মানবিক একটা বাংলাদেশ যদি গড়ে দিতে পারি, এবং সেটা হবে একমাত্র কোরআন সুন্নাহর ভিত্তিতে একটা কল্যাণ রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে। বাংলাদেশের সকল ইসলামী শক্তি, এমনকি সমমন অনেক দলের মধ্যে একটা ঐক্যের চেতনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা কি টের পাচ্ছেন? ইনশাআল্লাহ এই ধারা যদি আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করে দিয়ে দেন, এই শক্তি ইনশাআল্লাহ বিজয়ী হবে। সেটা এই ময়দানে উপস্থিতির মধ্য দিয়ে জামাতকে জাতির আস্থা অর্জন করতে হবে। সেই সমাবেশ শৃঙ্খলার জন্য আমি 4-5টি কথা আপনাদেরকে মেনে চলার জন্য বলার প্রয়োজন মনে করছি। এক, মহানগরীর পক্ষ থেকে প্রত্যেকটি থানায় একটা উপস্থিতির টার্গেট করে দেওয়া হয়েছে। হয়েছে কিনা বলেন? বলা হয়েছে আপনাকে এত আনতে হবে। ওই টার্গেটের সাথে আপনি আরো কিছু বাড়াবেন। ওই টার্গেটই কিন্তু শেষ না। আমরাও কেন্দ্র থেকে ঢাকা 2 মহানগরীকে লক্ষ্য দিয়েছি। ওনারা সেটার সাথে পর্যালোচনা করে আপনাদের থানার সামর্থ্য বুঝে আপনাদেরকেও টার্গেট ঠিক করেছে। এই টার্গেট কি সবাই জানতে পেরেছেন? কোন থানা জানতে পারেন না এমন হলে হাত তোলেন, যে আমি জানি না। সবাই জেনেছেন, আলহামদুলিল্লাহ। এখন এই টার্গেট প্রত্যেক থানা আমি নিজে একটা প্ল্যান করবে। আমার ওয়ার্ড, ইউনিট, আমার মহল্লা, আমার কমিটি, আমার সুধী সভাকে ভোটার, এই টার্গেটটা আপনি ঠিক করবেন। উপস্থিতি আমি আমার থানা থেকে কত করতে চাই। বুঝতে পেরেছেন? থানা কর্মপরিষদ টিম বসে সিদ্ধান্ত নেবেন এবং 19 তারিখে যখন রওনা দেবেন, ঢাকার মিটিং হচ্ছে কয়টায়? 2টায়। কয়টায়? 2টায়। তাহলে তার আগে আপনাকে মাঠে আসতে হবে। যে ওয়ার্ড থেকে, থানা থেকে রওনা দেবেন, আপনারাই পরিকল্পনা করবেন 2টার আগে সরোয়ার্দীর মাঝামাঝি পৌঁছাতে গেলে আমাকে এই উত্তরা থেকে, আমাকে শ্যামপুর থেকে কয়টায় রওনা দিতে হবে, টাইমটা ঠিক করতে হবে। ঠিক আছে কিনা বলেন? কোনো বিলম্ব বরদাস্ত করা হবে না। এটা আমাদের এই জাতীয় সমাবেশ, আমাদের ঐতিহ্যের চ্যালেঞ্জ, আমাদের শক্তির চ্যালেঞ্জ। জনগণের যে আস্থা জামাতের প্রতি বেড়েছে, একটি অপশক্তির জামাতকে ধ্বংস করে দিতে চেয়েছিল, আল্লাহ তাআলা সে অপশক্তির চক্রান্ত বানচাল করে জামাতকে আসমান সমান উঁচু মর্যাদায় উন্নত করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সেই জন্য আমি বলছি, সর্বোচ্চ শৃঙ্খলা আনুগত্য দিয়ে, কষ্ট হবে, খাওয়া, ঘুম, বিশ্রাম, আরাম, অজুহাত সব বাদ, নাকি বলেন? কয়দিন আছে? আজকে কয় তারিখ? 3 তারিখ। 19 তারিখে আর 15 দিন থাকে। বিশ্রাম কম, খাওয়ার পরে একটু সুন্নতের কায়লুলা। রোদে যাওয়া যাবে না, বৃষ্টিতে যাওয়া যাবে না, এখন না পরে, এইসব চলবে না। বিশ্রাম, ঘুম কম হোক, আরাম কম হোক। পারলে নিজের পেশা, ব্যবসা, চাকরি থেকে যদি আল্লাহর দিনের প্রয়োজনে আপনার কোনো তৌফিক থাকে, ছুটি নিয়ে কোনো আলাদা সময় নেবেন, তবুও নেবেন, কিন্তু আপনার থানার টার্গেটের চেয়ে বেশি উপস্থিত করার লক্ষ্য আপনি নির্ধারণ করবেন। করে একটা পয়েন্ট ঠিক করবেন। পারবেন তো? যে অমুক বাস স্ট্যান্ড, অমুক জায়গায় ইউনিট কর্তৃক আপনি জায়গা ঠিক করে দেবেন, দায়িত্বশীল ঠিক করে দেবেন যে এই 2টায় মিটিং, 12:30 বা 12টায় তুমি সেখানে একত্রিত হও। প্রত্যেকটি স্পটে একজন দায়িত্বশীল থাকবে, মনে থাকবে তো? এবং তিনি সেখানে একত্রিত হবেন। মহানগরী আমির যে গাইড দেবে কিভাবে তারা যাবে, মিছিল করে, কোন গাড়িতে, বা কিভাবে, সেই ভাবে আপনারা সমাবেশে যোগদান করবেন। সবাই কি রাজি আছেন? 2 নম্বর কথা হচ্ছে, আমার কথা কিন্তু ভুলে গেলেই হবে না, পারলে নোট নেবেন। দায়িত্ব, স্পট, টাইম সব ঠিক করে দেবেন থানার অধীনে। নেক্সট হচ্ছে যে কেন্দ্রীয়ভাবে এই দায়িত্বশীল অনেক নির্বাচনের মাধ্যমে সমাবেশটাকে সুন্দর করার জন্য আমরা বিভিন্ন বিভাগ, ডিপার্টমেন্ট কিন্তু করেছি। আপনারা হয়তো মহানগরী আমিরের মাধ্যমে সেই সব বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্ব পালনের খবর পাবেন। হবে না? শৃঙ্খলা, স্বেচ্ছাসেবক, ডেকোরেশন, পানি, নানান বিভাগ তো থাকবে আমাদের।
এই মহানগরীর জনশক্তির উপরে বিভিন্ন দায়িত্ব আসবে। আপনারা যখন যে দায়িত্ব আপনাদেরকে দেয়া হবে, যাকে ডাকা হবে, সেই দায়িত্ব সেই সময় আপনারা নিষ্ঠার সাথে পালন করবেন। সবাই রাজি আছেন? 3 নম্বর হচ্ছে আবহাওয়া। এখন বর্ষাকাল, আষাঢ় শ্রাবণ মাসে বর্ষা হবে, ভেরি ন্যাচারাল, নাকি বলেন? ফলে দুর্যোগপূর্ণ আবহাওয়া যদি হয়, মাঠের শৃঙ্খলা বজায় রেখে সিদ্ধান্ত মঞ্চ থেকে যা আসবে অক্ষরে অক্ষরে আমরা সেই সিদ্ধান্ত মানব। স্লোগান দেব শুধু কি, ভয় করি না বুলেট বোমা, তারপরে কি? হ্যাঁ, তাহলে বুলেট বোমারে ভয় করি না, কিন্তু বর্ষা আসলে দৌড় মারি, এরকম হবে নাকি? এই সিদ্ধান্ত আগে নিউক্লিয়াস যারা, তারা যদি বর্ষা বাদল যদি আল্লাহ দেয় পরীক্ষা স্বরূপ, আমরা বসে থেকে, আরে ভাই নিজের কাজে কামে ব্যবসায় খেতে খামারে মাঠে ঘাটে আমরা ভিজি না 2-1 ঘন্টা? তো আমরা যদি বসে থাকতে পারি তো মাঠের লোক ইনশাআল্লাহ বসে থাকবে। আমরা দোয়া করবো যে আল্লাহ মিটিং এর সময় তুমি আমাদেরকে বৃষ্টি বাদল থেকে হেফাজত করো। যদি পরীক্ষা স্বরূপ দেন, মৌসুমী ন্যাচারাল কারণে আসলেও আমাদেরকে কিন্তু গোটা মাঠ শৃঙ্খলার সাথে বসে আমাদের জনসভার পরিবেশ রক্ষা করতে হবে। সবাই আপনারা সেই ইনস্ট্রাকশনটা দিয়ে দেবেন, ঠিক আছে? এটা আমাদের জন্য খেয়াল থাকে। পোস্টার, লিফলেট, প্লাকার্ড, ব্যানার, ফেস্টুন, এলাকায় এলাকায় মাইকিং করা, এই নানান নির্দেশনা যাচ্ছে। ঠিক নির্দেশনা মেনে মহানগরীর সকল থানা তার জনশক্তি দিয়ে এগুলো অক্ষরে অক্ষরে সুন্দর করে পালন করার চেষ্টা করতে হবে। এবং শেষ কথা এটা বলবো, মাথায় এটা ভুলে যাওয়া যাবে না যে আমি আমির একটা জায়গায় যেতে গেলে কর্মীকে যদি ওখানে 3টায় নিতে হয়, তাহলে আমাকে কয়টা রওনা দিতে হবে? ফোনে ফোনে সব কাজ হয় না। ফিজিক্যালি বেরোবেন, লোক দায়িত্বশীল কর্মপরিষদ, ইউনিট সভাপতি সকলকে দফায় দফায় মিটিং করবেন, আর সফর করে করে আমরা সকলকে সক্রিয় রাখবো, জীবন্ত রাখবো, প্রাণবন্ত রাখবো। তখনই ইনশাআল্লাহ আমাদের চেষ্টার প্রতি, ইখলাসের প্রতি খুশি হয়ে আল্লাহ তাআলা আমরা যেটা চাচ্ছি, ইতিহাসের সর্ববৃহৎ জাতীয় মহাসমাবেশে 19 তারিখে সমাবেশকে রূপান্তরিত করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের সমস্ত প্রতিবন্ধকতা, বাধাগুলো অপসারিত করে দিন। আমাদের স্বাস্থ্য, শরীর, মানসিক, আর্থিক, পারিবারিক, শারীরিক সব দিক থেকে এই দায়িত্ব পালনের জন্য সক্ষমতা দান করুন। এই দোয়া করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে একটা দোয়া আজকে থেকে আমরা সবাই করতেছি, কিন্তু আমি একটু মনে করে দিই। 5 ওয়াক্ত নামাজে তো দোয়া কবুলের সময় আছে। হাদিস অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ, শেষ রাতের দোয়া, আজান একামতের মাঝখানের দোয়া, কিছু সময় আছে না? এই যত দোয়া আপনি করবেন তার মধ্যে আজকে থেকে একটা দোয়া যুক্ত হবে, মনে থাকবে তো? বলেন তো কোন দোয়া? 19শে জুলাইয়ের মহাসমাবেশকে আল্লাহ তুমি সফল করে দাও। আমার উপরে যে অর্পিত দায়িত্ব আমি যেন 100% পালন করতে পারি, আল্লাহ আমাকে তৌফিক দাও। এই দোয়া আজকে থেকে নতুন বাড়তি যোগ হলো, ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের এই ওয়াদা রক্ষা করার তৌফিক দান করুন। এদেশের মানুষ 54 বছরে যে অধিকার বঞ্চিত হয়েছে, নিগৃহীত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, তাদের সম্মান হারিয়েছে, এই অধিকার হারা বঞ্চিত মানুষের অধিকার ফিরে দেওয়ার জন্য বাংলাদেশে ইসলামী আইন চালু করা ছাড়া, কোরআনের অনুশাসন কায়েম করা ছাড়া, ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা করা ছাড়া মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার, দুর্নীতি বন্ধ করার, স্বজনপ্রীতি বন্ধ করার, ঘুষ বন্ধ করার এবং বাংলাদেশ থেকে সন্ত্রাস বন্ধ করার অন্য কোনো আলাদিনের চেরাগ নাই। 54 বছরে যা পারা যায়নি, আগামী দিনও সেটা সম্ভব নয়। একমাত্র বিকল্প হচ্ছে আল্লাহর আইন আর ভালো মানুষের নেতৃত্ব। এটা আজকে জন আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে। জামায়াতে ইসলামীর প্রতি মানুষের জন আস্থা বৃদ্ধি পেয়েছে। এখন এটাকে আরো মহিরুহে পরিণত করার জন্য আগামী 19 তারিখের প্রোগ্রামকে একটি মহা দাওয়াতি সমাবেশ হিসেবে আমাদেরকে গ্রহণ করতে হবে। জনে জনে, গড়ে গড়ে শুধু নয়, আমাদের প্রত্যেকটা ইউনিট একটা বিশাল মিছিল নিয়ে আগামী সেই 19 তারিখ সোহরাওয়ার্দী উদ্যানের প্রোগ্রামে যাতে আসতে পারে। একটা ইউনিটের মিছিল একটা থানার মিছিলের রূপ নিবে। ইউনিট থেকে মিছিল বের হবে, একটা ইউনিটও সেদিন যেন মিছিল থেকে বাদ না যায়, একটা সাংগঠনিক ওয়ার্ডও যেন মিছিল থেকে বাদ না যায়, একটা প্রশাসনিক ওয়ার্ডও
মিছিল থেকে যেন বাদ না যায়। ইউনিট মিছিল করে সাংগঠনিক ওয়ার্ডে আসবে, সাংগঠনিক ওয়ার্ড মিছিল করে প্রশাসনিক ওয়ার্ডে আসবে, প্রশাসনিক ওয়ার্ড মিছিল করে থানায় সমবেত হবে, থানা মিছিল করে জুনে একত্রিত হবে, জুন মিছিল করে মহানগরীর মিছিলে পরিণত করবে। এক একটা মহানগরীর মিছিল এক একটা জনসমুদ্রে পরিণত হবে। বোধহয় আপনারা পারবেন না। এই শেষ ইনশাল্লাহটা এত দুর্বল হয়েছে, আপনারা ভাবছেন আপনারা দাওয়াত না দিলেও মানুষ আসবে না, তা আসবে, কোনো সন্দেহ নাই, কিন্তু আপনাদের শুকরগুজারি হবে না। আপনারা দুর্বল ইনশাল্লাহ বলেন, আপনাদের হয় খুব ধ্যানে পড়ে গেছেন, আর না হয় আপনারা নরমাল কাজ করার চিন্তা ভাবনা করেছেন। আমি যেটা বলেছি, ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের দুইটি মিছিল দুইটি জনসমুদ্রে পরিণত হবে, এটা কি আপনারা পারবেন? ইনশাআল্লাহ সেটা আমাদেরকে পারতে হবে। সেদিন ঢাকা মহানগরীতে সুস্থ সক্ষম সবল কোন মানুষ, কোন পুরুষ মানুষ ঘরে থাকবে না, সবার কেন্দ্রবিন্দু হবে সোহরাওয়ার্দী উদ্যান। সেটি করার জন্য যে ধরনের সময়, শ্রম, ঘাম, অর্থ, কোরবানি পেশ করা দরকার, তার জন্য এখানকার দায়িত্বশীলরা আপনাদের জীবনের ইতিহাসে এত বড় সমুদ্র দেখেন নাই, সেটা নিজ চোখে দেখবেন, আর তার বাস্তবায়নকারীও আপনারা। এর জন্য যে ধরনের কোরবানি পেশ করা লাগে সেই কোরবানি পেশ করতে রাজি আছেন? কে কে রাজি আছেন দেখি? কে কে? এবং কথা সত্য, রাজনীতিবিদরা আমরা অনেক আন্দোলন করেছি, কিন্তু কোন আন্দোলনে যৌক্তিক পরিণতি লাভ করতে পারে নাই। এখন দেখি অনেক নেতা যারা ফোন বন্ধ করে থাকতেন কর্মসূচি দিলেই এখন লম্বা লম্বা কথা বলে, এবং আপনারা চেনেন সবাইকে। এই ফেসিবাদী শাসন এতদিন থাকারই কথা ছিল না, বহু আগে বিদায় হওয়ার কথা ছিল। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা আজকের এই দায়িত্বশীল সমাবেশে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে। সরকারের ভিতরে বাইরে যে সকল ফ্যাসিবাদের দোসর লুকায়িত আছে তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। প্রয়োজনীয় সংস্কার করে আগে স্থানীয় সরকার নির্বাচন, এরপরে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করেন যে খান ভাই আপনারা স্থানীয় সরকার নির্বাচন আগে চান কেন? আমাদের বক্তব্য খুবই পরিষ্কার। দেশ স্বাধীনতা লাভের পরে এই 54 বছরে যত নির্বাচন হয়েছে, কোন দলীয় সরকারের অধীনে কোন নির্বাচনী নিরপেক্ষ হয় নাই। এজন্য আমরা বলেছি জাতীয় সংসদ নির্বাচন ও কেয়ারটেকার সরকারের অধীনে হতে হবে, স্থানীয় সরকার নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে হতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, অনেক ত্যাগ এবং রক্তের বিনিময়ে, অনেক জীবনের বিনিময়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, কিন্তু বাংলাদেশ থেকে আজও চাঁদাবাজি বন্ধ হয় নাই, খুন খারাপি বন্ধ হয় নাই, দখলবাজি বন্ধ হয় নাই, সন্ত্রাস নৈরাজ্য বন্ধ হয় নাই। কাজেই বাংলাদেশের মানুষকে আগামী দিনে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, আর সেটার জন্য প্রয়োজন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, সমান অধিকার নিশ্চিত করা। আমরা যারা বিভিন্ন অঞ্চলে আমরা ঘুরছি, আমরা লক্ষ্য করছি কোন কোন এলাকার অফিস যেন কোন একটি দলের রাজনৈতিক অফিসে পরিণত হয়েছে, সরকারি অফিস রাজনৈতিক দলের অফিসে পরিণত হয়েছে। এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আপনারা ক্ষমতায় বসেন নাই, আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে, সুতরাং আপনারা নিরপেক্ষ। আপনাদের যে সকল কর্মকর্তা দলবাজি করছে এখনো সরকারে থেকে, সরকারের অফিস আদালতে, তাদেরকে আপনারা সতর্ক করুন। তাদেরকে সতর্ক না করলে ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যেভাবে রুখে দাঁড়াইছে, এই সকল ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধেও আবার রুখে দাঁড়াবে প্রয়োজনে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ,
আজকের এই মিটিং এর মূল আলোচনা 19শে জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় মহাসমাবেশ। এই জাতীয় মহাসমাবেশ কেন প্রয়োজন হয়েছে আপনারা এটা লক্ষ্য করেছেন। জুলাই বিপ্লবের পর অনেক দলই ঢাকায় অনেক বড় বড় সমাবেশ করেছে, কিন্তু আমরা কোনো সমাবেশ করিনি। আমরা আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির পর আমাদের ভাইরা দাবি করেছিলেন ওনারা আনন্দ মিছিল করবেন, আমিরে জামাত সহ জামাত এ ব্যাপারে অনুমতি দেননি। আমরা শুকরিয়া আদায় করেছি, শুকরিয়া নামাজ পড়েছি। এরপরে আমাদের নিবন্ধন এবং প্রতীক অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছিল, এরা আমরা আদালতের মাধ্যমে আবার ফেরত পেয়েছি। এই দিনও আমাদের ভাইরা সারা দেশে আনন্দ মিছিল করতে চেয়েছিল, আমরা বলছি নো। কিন্তু বাংলাদেশে ইতিমধ্যেই অনেকগুলি ঘটনা ঘটে গেছে, আর বাংলাদেশের 5ই আগস্টের পরে জামাত শিবিরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা এবং ফ্যাসিবাদের পতনের পর আগামী দিনের নতুন বাংলাদেশকে ঢেলে সাজানোর জন্য বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে জামাত শিবিরের লোকেরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন জনগণকে নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। যার কারণে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে শাসটল থেকে সচিবালয়ে সর্বত্র আওয়াজ উঠেছে, সব দল দেখা শেষ, এবার দেখবো জামাত ইসলামী বাংলাদেশ। সুতরাং এই স্লোগানকে কার্যকরে পরিণত করার জন্য, বাস্তবে রূপ দেওয়ার জন্যই আগামী 19শে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক জাতীয় মহাসমাবেশ হবে ইনশাআল্লাহ। 19শে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় মহাসমাবেশকে সোহরাওয়ার্দী উদ্যান নয়, গোটা মহানগরীকে জনসমুদ্রে পরিণত করার উদাত্ত আহ্বান জানিয়ে পাড়ায় মহল্লায় ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে আমরা লক্ষ জনতা নয়, কোটি জনতাকে আমরা হাজির করব ওই দিন ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমরা এখানে যারা আজকে উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের এবং বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য যারাই উপস্থিত আছেন সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে আগামী 19শে জুলাইয়ের যে সম্মেলন, এই সম্মেলনকে বাস্তবায়ন করার জন্য, সফল করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। এবং আমরা বিশ্বাস করি শহীদদের যে প্রত্যাশিত বাংলাদেশ, সে বাংলাদেশ অবশ্যই আমরা এই জমিনে প্রতিষ্ঠিত করব। এজন্য শহীদদের কাছে আমাদের দায় রয়েছে, শহীদদের রক্তের কাছে আমাদের দায় রয়েছে, তাদের পরিবারের কাছে আমাদের দায় রয়েছে। যদি অদূর ভবিষ্যতে আবারও কোনো লড়াই সংগ্রামে অবতীর্ণ হতে হয়, আবারও যদি আমাদের জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, আমরা সেটার জন্য প্রস্তুত থাকব। কিন্তু বাংলাদেশকে এই জুলাইয়ের স্পিরিট থেকে পথহারা হতে আমরা দিব না ইনশাআল্লাহ। একটা ঐতিহাসিক জাতীয় সমাবেশ 19শে জুলাই অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। 19শে জুলাইয়ের ঐতিহাসিক এই জাতীয় সমাবেশকে আমরা রাজধানীকে জনসমুদ্রে পরিণত করার জন্য আজকে যে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ 19শে জুলাইকে সামনে রেখে ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের ময়দানে সবচেয়ে কার্যকর দায়িত্বশীলদের কাছে যে প্রত্যাশা ব্যক্ত করেছেন, যে নির্দেশনা দিয়েছেন, যে গাইড দিয়েছেন, সেগুলোকে অক্ষরে অক্ষরে পালন করে আমরা 19শে জুলাইয়ের সমাবেশকে জনসমুদ্রে পরিণত করব ইনশাআল্লাহ। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এত সুশৃঙ্খল এবং এত বড় সমাবেশ জনসমুদ্র অতীতে কখনো হয়নি,
আমরা সেই ধরনের একটি মাইল ফলক জাতীয় সমাবেশ অনুষ্ঠানের জন্য, এটিকে সফল করার জন্য আজকে থেকে শুরু করে আমাদের সময়, শ্রম, মেধা, প্রতিভা, আমাদের অর্থ সম্পদ সব কিছুকে ব্যয় করে আমরা তৃণমূল থেকে শুরু করে ইউনিট, ওয়ার্ড, থানা এবং মহানগরী সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে আমরা 19শে জুলাইয়ের মহাসমাবেশের জন্য একদিকে আমরা আমাদের প্রস্তুতিমূলক কার্যক্রম আমরা সম্পন্ন করব, তৃণমূল পর্যন্ত সরাসরি বডিলি ইনভলভ হয়ে আমরা 19শে জুলাইয়ের সমাবেশের জন্য একটা জাগরণ তৈরির কার্যক্রম আমাদেরকে তৃণমূল থেকে শুরু করতে হবে, যার ঢেউ 19 তারিখ আস্তে আস্তে গোটা বাংলাদেশের জন্য ছড়িয়ে পড়ে। সেই ধরনের পদক্ষেপ আমাদেরকে গ্রহণ করতে হবে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভিত্তিক প্রচারণার মাধ্যমে 7 দফা দাবিকে জনপ্রিয় করা এবং 19 তারিখের সমাবেশকে সামনে রেখে গোটা বাংলাদেশের জনগণের জন্য একটা আশা, আকাঙ্ক্ষা, আস্থা এবং ভালোবাসার একটা মহাসমুদ্রে পরিণত করার জন্য একটা প্রত্যাশাটা যেন বাস্তবে পরিণত হওয়ার একটা আবহ তৈরি হয়ে যায় গোটা বাংলাদেশে, আমাদেরকে ঠিক সেভাবেই এখন থেকে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে দোয়া করতে হবে পরিবেশের প্রতিকূলতা থেকে এবং যে কোনো ধরনের অকল্যাণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সমাবেশকে সুরক্ষা দান করেন, সেই জন্য আমাদেরকে দোয়া করতে হবে। একদিকে মাঠে ময়দানে আমরা কাজ করব, অন্যদিকে আমরা আল্লাহর সাহায্য চাইব। গভীর রাতে জায়নামাজে বসে আমরা বিশ্বাস করি সুখী, সমৃদ্ধশালী একটা মানবিক বাংলাদেশ, যেখানে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি থাকবে না, যেখানে মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হবে না, যেখানে মানুষের উপরে কোনো রাষ্ট্রীয় নিপীড়ন হবে না, সেই ধরনের একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ন্যায় বিচারের, ইনসাফের একটি বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন বাংলাদেশ জামাত ইসলামী দেখে, সেই স্বপ্নকে 19শে জুলাইয়ের সমাবেশের মাধ্যমে এদেশের কোটি কোটি মানুষের অন্তরে সেই স্বপ্ন বাস্তবায়নের একটা নতুন একটা আগ্রহ, উদ্দীপনা তৈরির আমরা করব ইনশাআল্লাহ। সেই ধরনের সুশৃঙ্খল এবং বড় মাপের জনসমুদ্র তৈরির জন্য আজকে থেকেই আমরা যেন ভূমিকা পালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই প্রত্যাশা করে এবং আপনাদেরকে ঠিক সেই ধরনের ভূমিকা পালনের জন্য তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন দান করেন, সেই জন্য দোয়া করে আমার কথা এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।